বীজ বিপণন নিয়ে কাজ করেন, সেই নিকেও উনি আপনাদের সাথে কথা বলেছেন এবং স্যারের ক্যাপাসিটি আছে একাই সারাদিন বলার মতো। আপনারা অত্যন্ত সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর স্যার আপনাদের সাথে সুন্দর একটি সেশন পরিচালনা করার জন্য আমরা একটা জোরে করতালি দিয়ে স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওই যে এখানে কি এটা যে সামার টমেটো পান নামায় বসতে হবে, কিন্তু সবাই সুন্দর দেখা যাচ্ছে। সব স্যার সুব্রত স্যার জিজ্ঞেস করছে মাস্ক কি সবাই পরা আছেন? জি স্যার, সবাই মাস্ক পরে আসছে। আবার আমরাও দিচ্ছি, আমাদের এখানেও ইনটেক আছে, যা লাগবে এখান থেকে নিয়ে নিবে। তো এই সুন্দর একটা দৃশ্য, এই সময় কিন্তু আপনার শারীরিক প্লাস ফিজিক্যাল যারা ডিস্টেন্স মেনটেন করা, স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবকিছু করতে হবে। আর একটা সিন ডিসেন্ট, যেটা সুন্দর সুন্দর দেখা যায়, ডিসেন্সি, সেভাবেই আমাদেরকে করতে হবে। সেটা পরিবেশ অত্যন্ত সুন্দর। আমরা দুই পাশ, এক পাশ মেয়ে এক পাশ ছেলে, মেয়েরা কিন্তু বেশি আসছে, দেখছেন এইদিকে দুইজন এসে বসতে হয়েছে। তো মেয়েদের অংশগ্রহণ বেশি সরকার চায়, সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে হয়েছে। তা আমাদের আরেকটি করতে হবে কৃষিবিদ সুব্রত কুমার স্যারের জন্য। উনি যোগ্য পরিচালক, ময়মনসিং প্লাস নেত্রকোনা 2 জেলা স্যার দেখতে হয়। স্যারের অধীনে আমি কাজ করেছি মধুপুরে, টাঙ্গাইল জেলার মধুপুর জেলা দায়িত্বে ছিলেন। আমি সহকারী পরিচালক ছিলাম, স্যার আমার উপপরিচালক ছিলেন। আজকে আবার স্যার আমার এখানে এসেছেন, এই জন্য স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং স্যার যে বিষয়টা দেখেন, আপনাদের পুষ্টি উপাদান ফার্টিলাইজার, এই চ্যাপ্টারটা দেখেন, সেটা নিয়ে আমাদের উদ্যান ফসলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্লাস সার্বিক বিএডিসি বিভিন্ন ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা সম্পন্ন স্যার, সেখান থেকে আমরা শিখতে পাবো। আমরা আজকে ট্রেনিং এ আসছি, এখান থেকে যদি কিছু জিনিস শিখতে পারি তাহলে আমাদের ট্রেনিং কে সাকসেসফুল করতে পারবো। আপনারা গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই নোট করবেন। সবাইকে খাতা কলম দেওয়া হয়েছে। আমাদের ট্রেনিং শেষে জিজ্ঞেস করবো কে গেছেন একটু বলেন, কারো খাতা যেন শূন্য না থাকে, ঠিক আছে? যে কোনো একজন, সবারটা শুনতে গেলে তো আবার 2-3 ঘন্টা লাগবে। আমরা হয়তো মহিলাদের থেকে একজন, পুরুষ থেকে একজন শুনবো যে কি গেছেন, কারটা শুনবো, এটা কিন্তু এখন না, পরে কাজেই কিছু অবশ্যই লিখে রাখবেন। তো আমি আমাদের কৃষিবিদ সুব্রত কুমার কর্মকার স্যারকে আপনাদের উদ্দেশ্যে ক্লাস পরিচালনা করার অনুরোধ করছি। ধন্যবাদ সাকি সাহেব। আর সাথে সাথে আপনাদেরও কষ্ট করে এই প্রোগ্রাম আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকে যে টেলিকমটা হচ্ছে, এখানে প্রায় অর্ধেক মহিলা, এই দেখে খুব ভালো লাগছে। আমি বলবো যে আমাদের শিক্ষা বয়সে কোনো সময় নাই, জন্মের পর থেকে আমাদের শিক্ষা শুরু হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমরা শেষ করতে মুখে যাই না, কিন্তু আমরা শিক্ষা শেষ হয় না। তাই আপনাদের অনুরোধ থাকবে যে আপনি যে কষ্ট করে আসছেন সারাদিন এই প্রোগ্রাম করবে, আপনাদের ক্লাস হলো, আমি একটা ক্লাস নিব, এরপর আরো ক্লাস আছে। আপনারা কষ্ট করে আসছেন, কিছু নিয়ে যেতে পারেন, কিছু শিখে যেতে পারেন, কিছু চেষ্টা করবেন। আর এখানে এমন কোনো কিছু শেখানো হবে যে আপনারা একবার নতুন, সবকিছু আপনারা জানেন। এখানে শুধু আপনারা জানেন, আপনি হাতে কলমে কাজ করেন, আপনারা কিন্তু পড়াশোনা করছি হাতে কলমে মতো করতে পারেনি, আপনাদের মতো আপনাদের কাছেও আপনাদের জানতে হবে। তাই আমি বললাম ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, যদি কোনো প্রশ্নটাকে করে আপনি বলবেন। তাই কথা বলি, যদি কোনো প্রশ্ন থাকে করে আপনারা বলবেন। আমি আছি যুব পরিষদ শাখা যুব পরিচালক ময়মনসিং আমাদের 60 বিভাগ থেকে সারা বাংলাদেশে 21টা অঞ্চলে ভাগ করা হয়েছে। তার মধ্যে ময়মনসিং অঞ্চলে একটা, ময়মনসিং অঞ্চলে আমাদের হলো 2টা জেলা, ময়মনসিং এবং নেত্রকোনা। এই ময়মনসিং এবং নেত্রকোনা যে 2টি জেলা, এই 2 জেলায় যে নন নিউক্লিয়ার নন টিএসপি এবং পিপিএপি, এই 3টা সার আমরা বিতরণ করে থাকি। এখন এই সারগুলো যে আমরা বিতরণ করে থাকি, এটা কিন্তু আমরা সরাসরি যেমন আমি যদি ক্লাস নিলেন আয়ুষাম বিদ্যুৎ, ওনারা কিন্তু ডিলারের মাধ্যমে বিক্রি করে, আমাদের সেল সেন্টার আছে, সেল সেন্টার থেকে সরাসরি কিন্তু চাষিরা বীজ দিতে পারে। কিন্তু আমরা সার কিন্তু সরাসরি চাষিদের দিতে পারি, আমাদের সার ডিলারের মাধ্যমে দিতে হয়। কেউ কি সার ডিলার আছেন এখানে?
কেউ নাই না? আচ্ছা না, বাইরে তো আছে, বীজ ডিলার তো আছে, বীজ ডিলারও নাই। আচ্ছা আপনি চাষ করবেন, বীজ ডিলার হওয়ার সুযোগ আছে কি? আপনি বীজ ডিলার হবেন। সার ডিলার হতে গেলে প্রথম বীজ ডিলার হতে হবে। বীজ ডিলার হওয়ার পরে তারা আপনার যদি বীজ ডিলার হতে পারে তাহলে অটোমেটিক আমরা সার ডিলার করে দিতে পারবো। তা আমি আপনাদের এটা অনুরোধ করবো যে আপনারা আগে বীজ ডিলার হন, বীজ ডিলার হওয়ার পরে আমি সার ডিলার করে দিতে পারি। আর আমি যেটা বলতেছিলাম যে আমরা সার কিভাবে বিতরণ করি, আমার মহাবেশী এবং চাঁদপুরা দুইটা জেলায় 661 জন সার ডিলার আছে। সার ডিলার মধ্যে প্রার্থী আছে, আবার দুটো ভাগ আছে, একটা বিসিএসসি ডিলার, একটা হলো বীজ ডিলার থেকে সার ডিলার। বীজ ডিলার যারা হবে তারা সার ডিলার, আর এখন বিসিএসসি আগে যে ডিলার আছে তারা, এই দুটো মিলা হলো 661 জন। আর বিসিএসসি ডিলার যারা সরাসরি বিসিএসসি থেকে ডিলারশিপ হয়েছে, ডিলারশিপ হওয়ার পর তাদের আমাদের বিএডিসিতে নিবন্ধন করতে হয় না, কিন্তু বিএডিসি ডিলার যারা তারা বীজ ডিলার হবে, বীজ ডিলার হওয়ার পরে 1 বছর তাদের কার্যক্রম দেখে তারা বীজ উঠায় কিনা, ঠিক মতো উঠায় কিনা, ঠিক মতো বিক্রি করে কিনা, ওগুলো দেখার পরে তারপর আমরা বীজ ডিলার হিসেবে তাদের দরখাস্ত আহ্বান করি। দরখাস্ত দেওয়ার পরে তারপরে কিছু নিয়মকানুন আছে, কাগজপত্র আছে, এগুলো দিয়ে আমরা টাকাটা পাঠাই, এমনি সামনে কিছু কাগজপত্র লাগে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যেহেতু কেউ ডিলার না, এখানে বীজ ডিলারও না, বীজ ডিলার না হলে তো সার ডিলার হতে পারবেন, বীজ ডিলার হওয়ার জন্য চেষ্টা করবেন। এখন একটু আমি এক সময় এই বীজ বিভাগে ছিলাম, তখন একটা উপজেলা সর্বোচ্চ 20 জন ছিল বীজ ডিলার থাকতে পারতেন, কিন্তু এখন হলো 25 জন। যে এখানে কি সুযোগ আছে যে ওনার সাথে যোগাযোগ করে যদি বীজ ডিলার হতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের সার ডিলার করে দিন। এবং সার ডিলার কিন্তু বেশ লাভজনকই বলবো, কারণ আমরা যে সার বিক্রি করি তার চেয়ে প্রতি 2 টাকা কেজিতে কিন্তু বাইরে বিক্রি হয়। যেন আমরা বিএসপি বিক্রি করি 20 টাকা, বিএসপি ওগুলি 5 টাকা বিক্রি করে, এগুলো বিক্রি করে 13 টাকা 15 টাকা, আর ডিএপি এখন 15 টাকা 14 টাকা 16 টাকা, প্রতি কেজি 2 টাকা বেশি পাওয়া যাচ্ছে, প্রতি বস্তায় 100 টাকা বেশি। এখানে কিন্তু বেশ কিন্তু ভালো পাওয়া। আর আমি আরেকটা বলবো যে আমি এখানে 3 বছর যাবত আছি। গত বছর আমরা বিক্রি করছিলাম কমিশিক এবং তারপর মিলে হলো 72,000 মেট্রিক টন জুন মাস পর্যন্ত, জুলাই 20 থেকে জুনের 20 পর্যন্ত 72,000 টন। আর এবার আজকে জুনের 7 তারিখ আমার 1,16,000 টন বিক্রি হয়ে গেছে। তাহলে কত বেশি বিক্রি হয়ে গেছে। আর আরেকটা ভালো খবর আপনারা জানেন যে সারের দাম কিন্তু অনেক কমে গেছে। এক সময় এই সারের জন্য মানুষ মারা গেছে, কৃষক মারছে, আর এখন কিন্তু আগে সারের পিছিয়ে কিন্তু কৃষকের দৌড়াতো, এখন কৃষকের পিছিয়ে সার দৌড়ায়। আর এখন সব সারের টিএসপি 20 টাকা, এমনি 13 টাকা 15 টাকা, আর ডিএপি তো অনেক দাম ছিল, ওকে কমাই কিন্তু এখন করছে 14 টাকা। না আমরা বিক্রি করি টিএসপি 14 টাকা, আর সে বিক্রি হয় 16 টাকা। আপনারা ডিলারে বিক্রি করুন, ডিলারে বিক্রি করে 16 টাকা, আমরা কৃষক পর্যায়ে 16 টাকা। তো এখানে আমি বারবার বলছি যে এখানে বিরাট লাভ, আপনারা চেষ্টা করবেন বীজ ডিলার হওয়ার জন্য। বীজ ডিলার হলে আমি আপনাদের সার ডিলার করে দিব। এখন সারের ব্যাপারটা বললাম আমরা কিভাবে সার বিতরণটা আমি বলি যে আমরা সরাসরি কিন্তু টাকার মাধ্যমে সার দিতে পারি না। যে ডিলার আছে, যে নির্দিষ্ট ডিলার আছে, এখন হলো প্রত্যেক বছর প্রত্যেক মাসে কিন্তু আলাদা আলাদা বরাদ্দ হয়। এটা হয় কিন্তু কৃষি খামার মাধ্যমে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে যে খামার বাড়ি, তারা উপজেলা বাড়ি ওই যে ডিলার আছে, প্রত্যেক উপজেলায় কিন্তু নির্দিষ্ট ডিলার আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রত্যেক মাসে তারা ওই ডিলারের এগেন্সটে একটা বরাদ্দ তৈরি করে, বরাদ্দ তৈরি করার পরে ওইটা ডিসি সাহেব সংশ্লিষ্ট জেলা ডিসি সাহেব অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পরে তারপর আমাদের বিএডিসি হয়ে আমাদের কাছে আসে। আসার পরে পে অর্ডার অথবা ডিলির মাধ্যমে নগদে কিন্তু সার বিক্রি করে দিই। পে অর্ডার অথবা ডিলির মাধ্যমে বরাদ্দ অনুযায়ী বরাদ্দ যে আমরা একটা বেশি মানে দিতে পারবো না, ওই বরাদ্দ অনুযায়ী আমরা ওই ডিলারদের সারটা বিতরণ করি। গুদাম থেকে আমাদের দিতে হয়। দেওয়ার পরে তারপর কি করতে হয় যে তারা তাদের গুদাম উঠাবে, তাদের গুদাম উঠাবে, উঠানোর পরে একটা কথা শুনছেন আগমনী বার্তা, ইচ্ছা করে আনলো আইনা উঠে বিক্রি করে তাকে দিতে পারবে না। আমাদের কাছে জানলো যে সারটা গুদাম উঠানোর পরে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে জানাতে হবে। কৃষি কর্মকর্তাকে জানানোর পরে কৃষি কর্মকর্তা নিজে কথা প্রতিনিধি আসে দেখবে আসলে সার উঠেছে কিনা, বিএডিসি থেকে সারটা আনলো আসলে উঠেছে কিনা, উঠানোর পরে
দেখা তারপর সার্টিফিকেট দিলে সার্টিফিকেট দেওয়ার পরে তারপর সে তারা বিক্রি করতে পারবে। আর বিক্রি কিন্তু যে বলছি সর্বোচ্চ 2 টাকা বেশি, বিএডিসি থেকে যে দামে কিনলো তার চেয়ে সর্বোচ্চ 2 টাকা বেশি, তার বেশি কিন্তু বিক্রি করতে পারবে। আর এখন হয়তো মাঝে মাঝে প্রাইস টাকা হতে যদি এখন মতো প্রাইস হিসেবে কিন্তু নির্দিষ্ট দামে বিক্রি হচ্ছে। আর আমার মনে হয় আপনারা জানেন এখন কি সারের দিকে চাহিদা কি প্রাইসিস তো নাই, সব জায়গায় পাওয়া যায় না। আর যে রেটের চেয়ে তো বেশি মনে কেউ বিক্রি করতে পারে না, এটা হলো নিয়ম। খুব কঠিন কিছু না, আপনারা যদি বিজনেস হতে পারেন, বিজনেসকে সার হলে সার উত্তোলন করে আপনারা আরো লাভবান হতে পারবেন। এটা চেষ্টা করেন, আমি আপনাদের থাকবো যে আপনারা বিজনেস হবেন, বিজনেস সার ডিলার হবেন, সার উত্তোলন করবেন, চাষি চাষি বিক্রি করবেন। এখন আমি সামনে একটু আরো বলবো যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের লোক সংখ্যা কিন্তু অনেক, এখন প্রায় 18 কোটি লোক। কিন্তু এক সময় যখন আমরা যখন ছোট ছিলাম 7 কোটি 7.5 কোটি লোক ছিল, তখন আমরা শুনতাম কি যে মানুষ আটকে আছে, অমুকের বাড়িতে অমুকে 2-3 দিন যাবত ভাত পায় না। এখন যদি আপনারা যারা মুরগি আছে তারা আরো বেশি জানবেন। কিন্তু এখন যে সেই 7 কোটি লোকের থেকে যে 18 কোটি লোক আছে, এখন কিন্তু এই যে না খেয়ে আছে, ভাত না খেয়ে আছে, এটা কিন্তু শোনা যায় না, আসলেও কেউ নাই, কেউ খাওয়ার কষ্ট নেই এখন। এটা অবদান কিন্তু অবদান আপনাদের কৃষকদের, কৃষক ভাইদের অবদান। আপনাদের অক্লান্ত পরিশ্রম করে এই যে খাদ্য উৎপাদন আগে যা উৎপাদন হতো, এখন কিন্তু আপনি নিজেই দেখেন কত 2 গুণ 3 গুণ বেশি ধান উৎপাদন হয়, কম উৎপাদন হয়। এই জন্য কিন্তু এখন আর খাদ্যের ঘাটতি নাই, এমনকি এখন আমরা খাদ্য বিদেশ রপ্তানি করতে পারি। এর কৃতিত্ব সম্পূর্ণ কৃষকদের। আচ্ছা, এখন খাদ্যের ঘাটতি নেই, আমরা পেট ভরে খাইতে পারি, কিন্তু পেট ভরে খাইলে কিন্তু চলে না আমাদের। এর মধ্যে ক্ষুধা নিবারণ হচ্ছে পুষ্টি, পুষ্টির জন্য কি করতে হবে? পুষ্টি দিয়ে ধান, গম বা দানা জাতীয় যেগুলো আছে এগুলো কিন্তু কত পুষ্টি দেয়, পুষ্টি কিন্তু শাকসবজি দেয়। আপনি কি করতে হবে? শাকসবজি, শাকসবজি উৎপাদন করতে হবে বেশি। শাকসবজিতে বলে যাচ্ছি, পরে আপনি যেটা করছে এটার ভিতরে মোটামুটি সব শাকসবজি সব হিসাব আছে, ভ্যারাইটি আছে, কি পরিমাণ সার লাগবে, কবে রোপণ কবে সব কিছু আছে। এই বৃষ্টিকে আপনি দিবে, আমি একটু বলে যাচ্ছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রশ্ন করতে। আচ্ছা, আমি প্রথমে একটু ক্ষমা চাই নিচ্ছি যে আপনাদের আজকে যখন আমি জিজ্ঞেস করছি যে আপনারা সবাই কিন্তু মাস্ক পরে আছেন, আমি ভুলে রাখছি এটা কিছু মনে করবেন না, কারণ মাস্ক পরে থাকলে কথা বলতে অসুবিধা হয়। আচ্ছা, যে আপনি শাকসবজির কথা বলছেন, আমাদের যে শাকসবজিতে আমি চাষ করবো, যে শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, কে, বিভিন্ন খনিজ লবণ, ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ ইত্যাদি আছে, যেটা ধান, যেটা ভাত খায় বা আটা খায় সেগুলোতে যেগুলো নাই, শাকসবজি যেগুলো আছে। আর এখন যদি অল্প জমিতে স্বল্প সময়ে অধিক পরিমাণে শাকসবজি জন্মে, এত কম মূল্যে বেশি পুষ্টি পাওয়া যায়, মানে শাকসবজি গুণাগুণটা করবে। এখন যদি পরিবেশ অনুযায়ী শাকসবজি যা বাছাই করে সহজেই বা মাছ চাষ করা যায়, শাকসবজি সহজেই বা মাছ চাষ করা যায়। আর একটা যেমন যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলছেন 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। এই জন্য আমরা বাড়ির আনাচে কাছে যে কোনো জায়গায় শাকসবজি, ধান গম কিন্তু ওজন করা যাবে, কিন্তু শাকসবজি কিন্তু আমরা বাড়ির আনাচে কাছে করতে পারবো, এবং ওখান থেকে উৎপাদন করে আমরা নিজেরা কিন্তু উৎপাদন করি, নিজেরা উৎপাদন করে নিজেরা খাইতে পারবো, যারা আমরা বাজার থেকে কিনতে হবে না। আর শাকসবজির কোনো বিধায় মানে শাকসবজি চাষ করতে হলে যখন আপনি বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ করতে পারবেন, ধান গম চাষ করতে যে শ্রম লাগে, যে লেবার লাগে, কিন্তু লেবার বেশি লাগে, মানে কাজ পরিষ্কার করতে হলে তদারকি বেশি করতে হবে। শাকসবজি করতে হলে তদারকি বেশি করতে হবে, তদারকি যদি না করেন তাহলে কিন্তু শাকসবজি সঠিক পরিমাণে উৎপাদন হবে না, আপনি ফল পাবেন না। আর আরেকটা বলছে অধিক পরিমাণে শাকসবজি উৎপাদন ও গ্রহণ করে অপুষ্টি ও খাদ্য ঘাটতি তৈরি করার এবং সুস্থ সবল জনসংখ্যা সৃষ্টি করতে সহায়তা করে। আর অপুষ্টিকরণ আমাদের বাংলাদেশে দৈনিক একজন লোকের পূর্ণবয়স্ক দিনে 200 গ্রাম পরিমাণ শাকসবজি খাওয়া কথা, কিন্তু আমাদের তা থাকে আমরা খাই মাত্র 70 গ্রাম, তাও সব জায়গায় সবাই পাই না।
এর কত ঘাটতি আছে। আর যদি আপনার সঠিকভাবে সাহায্য করেন, আপনি ঘুমাইন না, ঘুমাইন না। যদি খারাপ লাগে ঘুরে আসতে পারেন, এই সমস্যা করবেন না। কথা মতো শুনেন, যদি কোনো প্রশ্ন থাকে পরে প্রশ্ন করবেন। তা আমাদের দেশে আমাদের কম কম 200 গ্রাম শাকসবজি খাওয়া উচিত প্রতিদিন, কিন্তু সেখানে আমরা খাই মাত্র বলে হলো 14 গ্রাম। এদের কত ঘাটতি আছে। আর এই ঘাটতি পূরণ করে যদি আমরা শাকসবজি নিজেরা যদি আবাদ করি, তাহলে এই ঘাটতি পূরণ করা সহজ। শাকসবজি চাষ করা নিয়ে এটা যদি একটা বাড়ির আনাচে কানাচে করেন তাহলে নর্মালি দরকার হবে, কিন্তু যখন আপনার বাণিজ্যিকভাবে করবেন তখন কিন্তু একটা বিশ্ব নিয়ন্ত্রণ হচ্ছে, নিয়ন্ত্রণ বাইরে আপনি চাষ চাষাবাদ করতে হবে। শাকসবজি ওখানে চাষাবাদ করতে গেলে আপনি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যে কোনো জমিতে করা দরকার, যে কোনো সময় করা যাবে না। একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জমি আছে, আর এগুলো ভূপ্রাকৃতিক পরিবেশ। তারপর একটা দেখতে হবে আপনি যখন বাণিজ্যিকভাবে করবেন খুব শাকসবজির দামটা বেশি, কখন করলে দামটা বেশি পাওয়া যাবে। আমি একটা যে ফুলকপি, ফুলকপি যদি আমরা ফুলকপির মৌসুম যখন প্রথম থেকে যদি আমরা উৎপাদন করে ফলন করে দিতে পারি তাহলে কিন্তু দাম বেশি হবে। আর যদি শেষের দিকে করি তখন কিন্তু একবারে ওনাকে খরচা উঠবে না। এই জন্য আমাদের জনসচেতন করতে হবে। তখন আমাদের খেয়াল করতে হবে যে এটা বাজার সুবিধাটা বা পারিবারিক চাহিদা কোন সময় এবং ভূপ্রাকৃতিক পরিবেশ এবং মাটি কেমন এগুলো বিবেচনা করে আমরা পরিকল্পনা করতে হবে। তারপর স্থান নির্বাচন করতে হবে, যেখানে শাকসবজি সূর্যালোক সারাদিন সূর্য থাকে, মোটামুটি কিছু পানি জমে না, কিন্তু আবার পানি ইয়ে করা যাবে, ড্রেনেজ সিস্টেম সেচও দেওয়া যাবে। এরকম যদি আপনাকে নির্বাচন করতে হবে। জাত নির্বাচন, জাত নির্বাচনে যে বললাম যে আবাদ মৌসুম, ফলনশীলতা, বাজার, পারিবারিক চাহিদা, যে জাতের চাহিদা আছে সেই জাত তৈরি করতে হবে। যে জাতের চাহিদা নাই এটা যদি করেন কিন্তু আপনারা বাজারে নিয়ে সঠিক মূল্য পাবেন না, বিক্রি করতে পারবেন না, বাজারে খারাপ নিয়ে আসতে হবে। এই জন্য আপনাদের যখন দিতে হবে তখন কোন জাতের চাহিদা আছে আপনার খেয়াল করতে হবে। সেই যদি সেটা দেখে আপনার আবাদ করতে হবে। আচ্ছা, বীজ সংগ্রহ। আর বীজ সংগ্রহ বীজটা কিন্তু যে কোনো শাকসবজি বা ফল আবাদ করতে চান এখন কিন্তু মূল বীজ ভালো না হলে আপনি সব কিছু ঠিক আছে, বীজ যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা ছিল। এই জন্য আপনার বীজটা কিন্তু সঠিক উৎস থেকে আপনি নিতে হবে। অনেক শাকসবজি বীজের বীজ থেকে পাওয়া যায়, আর বীজ থেকে যেগুলো পাওয়া যায় না ওগুলো আপনারা লেভেল থেকে দিবেন। বাজারে গিয়ে যে কোনো বীজ কিনবেন না, যে প্রতি বছরে কিনলে পরে গিয়ে কমপ্লিট করতে লাভ হবে। কিন্তু যখন আপনারা কাগজ দিকে উৎস দিকে সঠিক উৎস দিয়ে কিনবেন তখন কিন্তু কোনো সময় আপনাদের নষ্ট হয়, মানে সঠিক অবস্থা ধরনে আপনি কমপ্লিট করতে পারেন এবং কিনতে কিন্তু উপযোগী ফুল নেওয়া যায়। আমি তখন একটু মার্কেট দিয়ে চলে আসলো, তখন একটা শশা করছিল সেই গ্রীষ্ম শশা সম্ভবত তিন কোম্পানির শশা করার বসার সময় নেই, অনেক লস করে আমরা সেই বিচার সালিশ করে তাদের ক্ষতিপূরণ আদায় হয়ে গেছে। এই জন্য আপনাকে যদি বীজ কিনতে গেলে সঠিক উৎসটা যেন সঠিক থাকে এটা করতে হবে। তবে যে কোনো বীজ আপনি কিনবেন। হ্যাঁ, তারপর তো সঠিক সময়ে আচ্ছা জমি চাষ। আচ্ছা, শাকসবজি চাষ করতে হলে কিন্তু জমি কথা বললাম যে জমিগুলো আপনি নির্বাচন করতে গিয়ে বলা যেমন সূর্যালোক, সারাদিন সূর্যালোক পায়, উঁচু জলায় সামান্য বৃষ্টিতে যে পানি না জমে। আচ্ছা, তারপর পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, আবার পানি শেষ হতে দেওয়া যায় এটা থাকতে হবে, আর জমিটাও উত্তর ধোয়ার করতে হবে। আর চাষ করার সময় আপনি কি করতে হবে, উঁচু করে মাটি একবারে ধান গমের মতো চাষ করে দিতে হবে, এখানে সবজি চাষ করে মিহি করে দিতে হবে, যে তলা তলা থেকে তাহলে করতে হবে। জমি তৈরি করে নির্দিষ্ট সময়কে পরে চারা রোপণ করবেন। জমি তৈরি করার পরে চারা রোপণ করলেন, চারা রোপণ করার পর সার প্রয়োগ, এটা আমার মেয়ে দিয়ে সার প্রয়োগটা। যে সার প্রয়োগটা হলো সারের পরিমাণটা নির্ভর করবে মাটির প্রকৃতি, উর্বরতার উপর, জমির উর্বরতার উপর। এখন কিন্তু একটা সুযোগ আছে আপনি জানেন যে মাটির উর্বরতা বা মাটির স্বাস্থ্য পরীক্ষা করা যায়, একটা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আছে বংশীরা। ওখানে কিন্তু মাটির স্যাম্পল নিয়ে যান, তারা পরীক্ষা করে বলতে পারবে এটাই করবে আপনি কোন ফসল করবেন, কোন ফসল করতেছেন, ওই ফসল কি সার লাগবে, কি পরিমাণ লাগবে, এটা কিন্তু তারা বলে দিতে পারবে। আমাদের ডাক্তারের কাছে গেলে রোগ দেখা যায়, রোগ দেখে দিতে প্রেসক্রিপশন করে দেয় না,
ওনাদের বেসিস দিকে তাহলে কিন্তু আমরা অপচয় এবং সারা অপচয় নির্দেশ করে কি কি সার দিবেন কি পরিমাণ দিবেন এটা আপনি এখানে লেখেন বিকাশ সম্পন্ন নির্দেশ আর যদি না দিবেন তাহলে যদি ব্যবস্থা ওনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি সার দিতে গেলে যে ওনাদের সাথে যে কথা বলে আপনাদের অপচয় কম হবে এবং সুস্থ করতে সার দিলে পরামর্শ দিতে পারে। আচ্ছা সারের বেলায় সবজির বেলায় এখানে আছে যে প্রতি একরে মানে এক 100 বিরুদ্ধে এক একর আমি 100 একর কথা বলতেছি এখানে যদি মানে এটা পাবেন 5 থেকে 8 টন গোবর বা কম্পোস্ট সার গোবর তো পাওয়া যায় না গোবর না করলে কম্পোস্ট সার যেটা কম্পোস্ট কোনটা যে আবর্জনা পচে যেটা করা হয় বা পঞ্চা আগে কিন্তু করতে এখন কিছু দিয়ে পানি না করে পঞ্চাশ চাষ করে এগুলা পচে বলছে প্রতি একরে মানে 100 শতকে 5 থেকে 8 টন গোবর আর এখানে টিএসপি এমওপি আর ইউরিয়া শেষ চাষের সময় ইউরিয়া টিএসপি সম্পূর্ণ গোবর টিএসপি আর অর্ধেক এমপি আর অর্ধেক ইউরিয়া দিবে শেষ চাষের সময় আর বাকি এমপি আর ইউরিয়া দিবে পরবর্তী তখন থেকে প্রোগ্রাম বলতেছি 2 কিস্তিতে দিতে হবে এই সারটা হলো যে আপনি পরিমাণটা করে বলবো যে শেষ চাষের সময় কি করবেন সম্পূর্ণ গোবর বা কম্পোস্ট দিলেন আর দিবেন টিএসপি সম্পূর্ণ এমওপি আর ইউরিয়া এটা দিবেন অর্ধেক আর বাকি ইউরিয়া এবং এমওপি দিবেন তারপর হওয়ার পরে আমি করে বলবো তারপর হওয়ার পর 2 কিস্তি দিবেন এই সারের এখন আমি যে সব সবজির দ্বারাই মোটামুটি আমি কতটা বলতেছি আর এই লিস্টটা আপনাদের দিয়ে দিবি সব কিছু আছে আমি কয়েকটি বলছি ঠিক আছে যেমন ফুলকপি জাতের নাম যদি একটা জাতের নাম বলেন তো পাটের না পাট তো কথা মুক্তা সাথে ফুলকপি হয় যে এখানে আছে আমি বলতে চাচ্ছি জাতের নাম অগ্রহায়ণী সুপা অগ্রদূত জাতের নাম আচ্ছা বীজতলা তৈরি করবেন আগস্টের দ্বিতীয় পক্ষ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় পক্ষ মানে পক্ষ বলতে 2 শতাব্দী পক্ষ 15 দিনের পক্ষ যে আগস্টের দ্বিতীয় পক্ষ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় পক্ষ পর্যন্ত বীজতলা তৈরি করতে হবে যে আপনার পিছনে যারা কি শুনতে পাচ্ছেন আর জমিতে চারা রোপণ করবেন সেপ্টেম্বরের দ্বিতীয় পক্ষ থেকে অক্টোবরের দ্বিতীয় পক্ষ পক্ষ মানে কিন্তু 2 সপ্তাহের পক্ষ আর বীজ সার এক একর লাগবে এর কত খরচ এক একর হলো 150 টাকা তারপরে এক একর হলো 150 টাকা তাহলে 100 টাকা লাগবে এক জায়গা 100 শতকে এক একর একর মধ্যে 150 টাকা লাগবে 100 টাকা লাগবে জায়গা আচ্ছা তারপরে এখানে সার দিবেন এখানে একরে 4 টন 4 টন যদি গোবর বলছে অথবা কম্পোস্ট করছি 4 টন আচ্ছা আর ইউরিয়া টিএসপি এমপি ইউরিয়া হলো 100 কেজি টিএসপি 70 কেজি আর এমপি 80 কেজি আমরা আরেকটু বলি যে এখন আপনারা তো আগে টিএসপি ইউরিয়া টিএসপি এমপি ব্যবহার করতেন ইউরিয়া টিএসপি এমপি তখন কিন্তু ডিএপি ছিল না এখন কিন্তু ডিএপি আপনার শুনতে ডিএপি মানুষ শুনছেন এখন কিন্তু ডিএপি বেশি ব্যবহার হচ্ছে ডিএপি কেন বেশি ব্যবহার হচ্ছে ডিএপি ভিতরে নাইট্রোজেন আছে ইউরিয়াও আছে এবং টিএসপিও আছে এই জন্য এখন টিএসপি ব্যবহার না করিয়া ডিএপি ব্যবহার করে এখন ডিএপি ব্যবহার করলে কিন্তু ইউরিয়াটা কম লাগবে আর টিএসপি ব্যবহার করতে হবে না এখানে হ্যাঁ 18% আপনি ইউরিয়াতে নাইট্রোজেন আছে 46% কিন্তু ডিএপিতে ইউরিয়া আছে 18% আর ডিএপিতে টিএসপিতে ফসফরাস আছে 46% ডিএপিতে ফসফরাস আছে 46% ওখানে 46% আছে 5 নাইট্রোজেন 18% তাহলে ইউরিয়া কম লাগতেছে আর টিএসপি লাগতেছে না তাহলে আমরা যদি ডিএপি সার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা টিএসপি ব্যবহার করতে দিতেছে না আর ইউরিয়া কম ব্যবহার করতে দিতেছে যার জন্য গত বছর আমি যে ডিএপি জাবিট করছিলাম এবার তার চেয়ে 3 গুণ বৃদ্ধি হয়েছে আমি বুঝতে পারি না বলে ডিএপি যদি আমরা ব্যবহার করি তাহলে ইউরিয়া পটাশ ব্যবহার করব না
টিএসপি ব্যবহার করার দরকার নাই, দ্বিতীয় ব্যবহার করবো এটা পরিমাণ কম ব্যবহার করবো, এটা কম লাগবে, টিএসপি দরকার নাই। কারণ টিএসপির ভিতরে যে উপাদানগুলো থাকার কথা বা আছে ওগুলা ডিএপির ভিতরে আছে। গত বছর আমি ডিএপি চাকরি করেছিলাম তার চেয়ে 3 গুণ বেশি বিক্রি হয়েছে এবার, আর টিএসপি অল্প বিক্রি হয়েছে। আচ্ছা তাহলে সারা এখানে বললাম। আচ্ছা আমি দুটো বলতেছি, সবগুলো এখানে বলবো না। তারপর আছে টমেটো, তাহলে এটা সম্পূর্ণ আমি এটা আপনাকে দিয়ে দিই। টমেটো টমেটো চাষ করতে পারবেন না, টমেটো চাষ যে রতন তুষার এখন নতুন নতুন চাষ আছে, মানে অন্যান্য আছে। এটা টমেটো কখন বীজ করে করবো অক্টোবরে, আর জমিতে লাগাবো নভেম্বরে। এখানে একক বীজ হারে যে একক বীজ লাগতেছে 150 গ্রাম, তাহলে 100 টাকা লাগতেছে কিন্তু 1.5 গ্রাম, এটা লেগে 1.5 গ্রাম অল্প কিন্তু। আর এখানে সার হইলে তুমি গোবর বা কম্পোস্ট দিবেন 5 কিলোর মতো। ইউরিয়া এখানে আছে, ইউরিয়া আমি আগে থেকে বলছি, কিন্তু আপনি যখন দিবেন তখন ইউরিয়া পরিমাণ কমাই দিবেন, টিএসপি পরিবর্তে ডিএপি দিবেন। আর এখানে আছে ঢেঁড়স আছে, করলা আছে, আচ্ছা লাউ, লাউ তো যে খেত লাউ বা বাড়িয়া, এটা লাউ গাছ কখন তোমাদের আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আমরা বিস্তার তৈরি করে তারপর লাগাবো। এখানে লাউর বেড়ায় পাশে 7 টন, গোবর হলো 2 টনের মতো, ইউরিয়া 50 কেজি, এখানে টিএসপি বেশি 70 কেজি, আর এর মধ্যে 50 কেজি। এখন আমি একটু বলি যে এই যে আমরা সার দিতেছি, 3টা সার সাধারণত দিই, যে ইউরিয়া, টিএসপি অথবা ডিএপি, এমওপি। কোনটা কাজ কি? মোটামুটি কাজ। ইউরিয়াটা হয় কি গাছের বৃদ্ধি বাড়ায়, ইউরিয়া কাজ করলে গাছের বৃদ্ধি বাড়ায়। আর টিএসপি কিন্তু যে ফসফরাসটা থাকে, ডিএপি ভিতরে যে ফসফরাস থাকে, এটা কাজ হলো যে গাছটা যে বড় হলো এর রোগ আক্রমণ ক্ষমতা বৃদ্ধি করে, যাতে সহজে পাকাতে না হয়, তখন আমরা সহজে খাইতে না পারি। তাহলে ইউরিয়া কি করতেছে? এটা হলো বৃদ্ধি করতে, গাছে বৃদ্ধি করতেছে, টিএসপি রোগ আক্রমণ ক্ষমতা বাড়াইতেছে, আর এমওপি করতেছে কি ফল ফুল ছয়। তাহলে ওই ব্যক্তিটা কাজ কিন্তু সংক্ষেপে বৃদ্ধি করতে চাই যে 3 4টি কাজ, যে একটা হলো ইউরিয়া কাজ করলো গাছে বৃদ্ধি বাড়াতে, আর টিএসপি প্রতি রোগ পালাই বা পোকামাকড় আক্রমণ থেকে লক্ষ্য করবে, আর এমওপি করবে কোন ফলিকুলার করতে এবং থাকতে সাহায্য করবে। এগুলো শাকসবজি ব্যাপারটা বললাম। তারপরে আসছে কিছু ফল, এখানে হর্টিকালচার তো শাকসবজি ফল ফলা দিয়ে হয়। আমি কয়েকটা আম, কাঁঠাল, লিচু, এগুলো কিন্তু ফলের ব্যাপারে সারে দিতে পারবো। এখন যে ফল গাছে সার দিবেন, যে সার দিন ফল গাছে তখন সার দিবেন, হেল্প করবো যে গাছের বয়স প্রথম যে লাগাই চারা লাগাই, তারপরে গাছের বয়স অনুসারে কিন্তু আপনাকে সার দেবে। এখন গাছ ছোট বেশি পরিমাণে সারটা কিন্তু আর ক্ষতি হবে না, লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এই জন্য আপনাদের সবসময় গাছের বয়স হিসাবে কিন্তু আপনাকে সার করতে হবে। যদি আপনারা চারা যখন লাগাবেন তখন চারা লাগালেন চারা লাগানোর আগে যে প্রত্যেকের দিকে 5 কেজি জৈব সার করতে সেই গোবর বা করছি 40 থেকে 60 গ্রাম হলে পটাশ, 80 গ্রাম ইউরিয়া, গ্রাম কিন্তু কেজি গ্রাম কিন্তু কেজি অনেক কম, দিয়ে তারপরে লাগাইলেন। লাগানোর পরে তারপর যদি আপনি সার দেন, আমার বেলায় বলতেছি, তারপরে আমার বেলায় যদি গাছের বয়স 2 বছর হয়, আম গাছের বেলায় বলতেছি, যদি গাছের লেখারও লিখতে পারেন, কিন্তু আপনাদের দিতে বলছে এটা কোনো ফটো দিতে হবে। হ্যাঁ, গাছের বয়স যদি 2 বছর আমি বয়স শুরু করতেছি, কিন্তু যদি আমি বারবার করতেছি যে আপনাকে যখন গাছে সব সার দিবেন, আপনাকে গাছের বয়সটা কিন্তু বিবেচনা দিতে হবে। যদি সারের পরিমাণ বাইরে যায়
তাহলে কিন্তু ক্ষতি হবে, লাভের চেয়ে ক্ষতি হবে। এই যে সবসময় বয়স বিবেচনা করে আপনাকে সার দিতে হবে গাছে। আম গাছের বেলায় গাছের বয়স যদি 2 বছর হয়, তাহলে গোবর সার দিবেন হলো 12 কেজি, প্রতি কেজি বলতেছি। ইউরিয়া দিবেন 650 গ্রাম, ডিএপি দিবেন 620 গ্রাম, এমওপি দিবেন 260 গ্রাম, আর অন্যান্য সার আছে কিন্তু জিপসাম 10 গ্রাম, এটাও কিছু কিছু দিতে পারে। আচ্ছা, কিভাবে দিবেন? গাছে গোড়া যে আছে গোড়া থেকে একটু দূরে আগে কোদাল দিয়ে আপনি মাটি দিতে হবে। মাটি উঠাইয়া যখন খেয়াল করতে হবে যে মাটি দিয়ে উঠাবেন, যে মাটি উঠালে যেন গাছের শিকড় না কাটে। আপনারা তো শুনেন কিন্তু, আপনারা কিন্তু এখন অনেক কাজ করেন পুরুষদের পাশাপাশি দেখা গেছে যে এবার তো দেখছি যে এখন তো মোবাইলে সব কিছু দেখা যায়। আমার অঞ্চলে মহিলারা কিন্তু ধান কাটতেছে, মানে সব কিছু এখন আপনারা করেন। পুরুষ কথা হচ্ছে আপনারা সবই এখন আপনারা করতে পারেন। যে আপনারা একটু শুনেন কি বলছি, গাছের গোড়ার চতুর্দিকে কোদাল দিয়ে একটু কোবাইয়ে একটু মাটি একটু আলাম, ঠিক আছে? তারপরে শ্বাস ছড়াই দিবেন, ছড়াই দিয়ে একটু পানি দিবেন, পানি দিয়ে খুশিয়ে দিবেন, তাহলে হবে। এক জায়গায় যদি দেন তাহলে কিন্তু হবে না, চতুর্দিকে ছড়াই দিবেন। মাটিতে দেখে মানে আপনি তো মাটিতে ঝুরঝুরা করলেন, ঝুরঝুরা সার দিয়ে পরে মাটিতে আবার দিয়ে একটু পানি দিলেন, পানি দিলে হবে কি যে সারটা আস্তে আস্তে নিচে চলে যাবে, কারণ গাছ তো বিশেষ করে মাধ্যমে তো সারটা নিবে। তাহলে সে নিতে চাপলে একটু পানি দেয়, তাহলে নিতে একটু সহজ হবে। আচ্ছা, এখন একটু শুনে যে দেখেন যে বয়সের সাথে কিন্তু পার্থক্য। 2 বছরে কিন্তু গাছ হলো 2 বছরে, তখন বলছি কি পচা গোবর হলো, পচা গোবর বা এমনি কম বলতে হলো 12 কেজি, ইউরিয়া দিবেন 650 গ্রাম, টিএসপি 620 গ্রাম, টিএসপি দিতে পারেন, টিএসপি দেখেন ডিএপি দিবেন, ডিএপি দিবেন 620 গ্রাম, এমওপি 260 গ্রাম, আর এখানে জিপসাম আছে, জিপসাম 90 গ্রাম, 10 গ্রাম, বোরন 10 গ্রাম। আচ্ছা, এটা 2 বছরে। আর যদি 5 বছরে গাছের বেলায় দিতে চান, দেখেন পার্থক্য কত। ওখানে কিন্তু 12 কেজি দিচ্ছেন, এখানে 25 কেজি, ডবল হয়ে গেছে। ওখানে 650 গ্রাম দিচ্ছে, এখানে দেবো 900 গ্রাম। এই দিয়ে ওখানে 620 গ্রাম, এখানে এখানে হলো 1040 গ্রাম, প্রায় ডবলের কাছাকাছি। ওখানে দিচ্ছেন এমওপি 260 গ্রাম, এখানে হলো 450 গ্রাম। আর জিপসাম 180 গ্রাম, 10 গ্রাম, বোরন হলো 20 গ্রাম। আর 12 বছর বা তদুর্ধ্ব এখানে আবার একটু কমে গেল, 12 বছর বা তদুর্ধ্ব তখন আবার একটু কমে গেল ওই বিষয়তে, মানে ওই রেশিও নেই, ওইভাবে কমে নেই, বাড়ছে কিন্তু ওই রেশিও নেই। এখানে পচা করা পড়ছে 80 কেজি, ইউরিয়া পড়ছে 850 গ্রাম। আর টিএসপি বেশি। টিএসপি যখন যে বলছে টিএসপি কাজটা কি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে এটা বাড়াবে। এই জন্য দেখেন এখানে টিএসপি ওখানে 620 গ্রাম, এখানে 1875 গ্রাম। গাছ যখন বড় হবে তখন ঘুমাচ্ছে বেশি। গাছ যখন বড় হবে তখন তার ক্ষেত্রে আকার বড় হয়ে যাবে, গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কিন্তু তখন তার খাবারও বেশি লাগবে। এই জন্য তখন টিএসপিটা কিন্তু অনেক বাড়িয়েছে, 1875 গ্রাম। আর এমও হলে 1300 গ্রাম। এমও 1300 গ্রাম কেন, যে আমাদের ফুল আসছে, এমওপির কাজ কি, যে ফুল আসতে সাহায্য করবে আর ফুলের থেকে ফল হতে সাহায্য করবে। এখন এমওপি যদি না দিয়ে ফুল ফল যদি না আসে, তাহলে গাছ বড় হতে লাভ নাই, গাছ যদি বাড়াইলাম কিন্তু অনেক সময় যদি দেখেন ধান গাছ বেশি সার দিলে কি হয়, বড় হয়ে যায়, বেশি কালো হয়ে যায়, কিন্তু ফলন কিন্তু হয় না। এই জন্য আমাদের সব কিছু সামঞ্জস্য অনুপাত অনুপাত শরীর থেকে আমাদের দিতে হবে। এই জন্য কি এখানে যেমন 1300 ওখানে আছে 260 গ্রাম, 2 বছরের কাছে। আর 12 বছর যে গাছ এখানে সেখানে আসতেছে 1300 গ্রাম। সেখানে আসতেছে যখন গাছ বড় হয়ে গেছে, গাছ বড় হলে তার খাবার চাহিদা বেশি হবে, তারপর প্রতিরোধ ক্ষমতা আরো বেশি বেশি বাড়াতে হবে, এই জন্য পরিমাণ বেশি লাগছে। এটা আম গাছে। আর কিন্তু আমি বলছি যে সারটা কিন্তু আপনার দিবেন, আবার বলতেছি গাছের চতুর্দিকে, এক জায়গায় না, গাছের চতুর্দিকে কোদাল